বাংলা ফুটবলের ইতিহাসে কিছু নাম শুধুই খেলোয়াড় নয়, তারা এক একটা অনুভূতি। সেই তালিকায় উজ্জ্বল এক নাম কৃষাণু দে। একজন মিডফিল্ডার যিনি বল পায়ে নিলে মাঠ যেন অন্য ছন্দে নাচত। ড্রিবলিং, ভিশন আর নিখুঁত পাস সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় ফুটবলের মারাদোনা। কিন্তু তার গল্পটা শুধু প্রতিভার নয়, এটা এক অসমাপ্ত স্বপ্নের গল্প। কিভাবে এক প্রতিভাবান ফুটবলার দেশের জার্সিতে আলো ছড়ালেন, কিভাবে ক্লাব ফুটবলে হয়ে উঠলেন কিংবদন্তি, কেন মোহনবাগান ইস্টবেঙ্গল তাকে দলে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেন, আর কেন এত দ্রুত থেমে গেল সেই উজ্জ্বল যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব কৃষাণুদের জীবনের সেই উত্থান, সংগ্রাম আর ট্র্যাজেডির গল্প, যা শুধু একজন ফুটবলারের নয়, বরং এক যুগের আবেগ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে। ভারতীয় ফুটবলের গৌরবময় ইতিহাস খুঁজে দেখলে এমন বেশ কিছু ফুটবলারের সন্ধান মিলবে, যারা আন্তর্জাতিক স্তরেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। বাঙালি ফুটবলার কৃষাণু দে তেমনই একজন খেলোয়াড়। তিনি ভারতবর্ষের অন্যতম দুই জনপ্রিয় এবং চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান উভয়ের হয়েই খেলেছিলেন। মিডফিল্ডার হিসেবে তাঁর খেলার দক্ষতা এবং বাঁ পায়ের শৈলীর জন্য কলকাতা ময়দানে তিনি ভারতীয় মারাদোনা নামে পরিচিত ছিলেন। কেবল স্থানীয় ও দেশীয় কাপই নয়, এশিয়ান কাপ, প্রাক অলিম্পিক কাপ ইত্যাদি আন্তর্জাতিক স্তরেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। 1962 সালের 14 ফেব্রুয়ারি ভারতবর্ষের কলকাতায় কৃষাণুদের জন্ম হয়। দক্ষিণ কলকাতার নাকতলার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর স্ত্রীর নাম শর্মিলা দে ও পুত্রের নাম সোহম দে। ছোটবেলায় ক্রিকেট খেলতেই তিনি বেশি পছন্দ করতেন। পাড়ার এক স্থানীয় ক্রিকেট ম্যাচে একবার উইকেট কিপারের অভাব দেখা দিলে সিনিয়র দাদাদের অনুরোধে কৃষাণু সেই ম্যাচে উইকেট কিপার হিসাবে খেলেছিলেন। তারপর থেকে উইকেট কিপার হয়েই অনেকগুলি ম্যাচ খেলেন তিনি। তবে অচিরেই ফুটবলে তাঁর প্রতিভা প্রকাশ পেতে থাকে। প্রভাত সংঘ ক্লাবের স্কাউট সাধন ঘোষই প্রথম কৃষাণুর মধ্যে ফুটবল প্রতিভা আবিষ্কার করেছিলেন বলা চলে। এই সাধন ঘোষই কৃষাণুকে ক্রিকেট ছেড়ে ফুটবলে মনোনিবেশ করতে বলেছিলেন। 10 বছর বয়স থেকেই কৃষাণু ফুটবল খেলতে শুরু করেন। তাঁর বাবা তাকে একটি ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেন। কিছু বছর পর আইএফএ হরলিক্স ফুটবল ক্যাম্পের খেলায় অসামান্য দক্ষতা প্রদর্শন করে কৃষাণু ফুটবল জগতের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। 1979 সালে কোচ অচ্যুত ব্যানার্জির অধীনে পুলিশ এসি ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগ থেকে কৃষাণুর পেশাদার ফুটবল কেরিয়ারের সূচনা হয়েছিল। এই ক্লাবে বেশ কিছুদিন খেলার পর কৃষাণু দে চলে যান ক্যালকাটা পোর্ট ট্রাস্টে। 80 দশকের গোড়ার দিকে কৃষাণু রেলওয়ে দলের একজন অংশ হিসাবে দুইবার সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একবারও তারা সফল হতে পারেননি। কেবল কৃষাণু নন, রেলের হয়ে তাঁর সঙ্গে সেই সময় খেলেছিলেন বিকাশ পাঁজি, কৃষ্ণেন্দু রায়ের মতো খেলোয়াড়রাও। রেলের হয়ে এই সন্তোষ ট্রফিতে কৃষাণুর অনবদ্য খেলা দেখে মোহনবাগান ক্লাব 1982 সালে তাঁকে সই করায়। কৃষাণু ফিটনেসের দিক থেকে শুরুতে একটু দুর্বল ছিলেন বলে কর্মকর্তারা তাঁর খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজের প্রতিভার জোরেই সকলকে ভুল প্রমাণ করেন তিনি। তাঁর অসাধারণ ড্রিবলিংয়ের ক্ষমতা, সঠিক জায়গায় দারুণ পাস দেওয়ার সামর্থ্য কৃষাণুকে আলাদা এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ক্লাবে প্রথম দিকে মূলত একজন স্ট্রাইকার হিসেবেই খেলতেন তিনি, যদিও ডিপ মিডফিল্ডার এবং স্ট্রাইকারের মধ্যে লিঙ্কম্যান হিসাবেও খেলেছেন মাঝে মধ্যে। 1982 সালে স্ট্রাফোর্ড কাপে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে তাঁর পেশাদার ফুটবলার জীবনের প্রথম গোল করেন কৃষাণু। মোহনবাগানে কৃষাণু উইঙ্গার মানস ভট্টাচার্য এবং বাবুমণির সঙ্গে জোট বেঁধে দারুণ আক্রমণাত্মক খেলা খেলতেন। কৃষাণু থাকাকালীনই মোহনবাগান 1982 সালে রোভার্স কাপ, ফেডারেশন কাপ এবং আইএফএ শিল্ড জিতেছিল। পরের মরশুমেও কৃষাণুর ফর্ম ছিল অব্যাহত এবং মোহনবাগান কলকাতা লিগের শিরোপা জিতেছিল। মোহনবাগানে থাকাকালীনই কৃষাণু ভারতীয় ফুটবল জগতের একজন তারকা হয়ে উঠেছিলেন। মোহনবাগানের সময় থেকেই কৃষাণু বিকাশ জুটি জনপ্রিয় হতে শুরু করে। যে বছর কৃষাণু যোগ দেন মোহনবাগানে, সেই বছরই শালকিয়া ফ্রেন্ডস থেকে আসেন বিকাশ পাঁজি। মাঠের বাইরেও তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন।
এই জুটির খেলায় মুগ্ধ হয়ে 1985 সালে ইস্ট বেঙ্গলের বিখ্যাত নিয়োগকর্তা দীপক ওরফে পল্টু দাস ধারাবাহিক প্রচেষ্টার পর কৃষাণু বিকাশ জুটিকে স্বাক্ষর করান। ইস্ট বেঙ্গলে থাকাকালীনই ভারতীয় মারাদোনা আখ্যা পান তিনি। খেলার মাঠে কৃষাণু বিকাশের অসাধারণ যুগলবন্দির কারণে 1985 সালে ইস্ট বেঙ্গল ফেডারেশন কাপ জেতে। 1986 সালে ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ফাইনালে হেরে গেলেও আইএফএ শিল্ড জেতে। সৌদি আরবে 1985-86 এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে উপস্থিত ছিলেন কৃষাণু। 1980-র দশকের মাঝামাঝি সময় ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেন কিংবদন্তি ফুটবলার এবং অলিম্পিয়ান পিকে ব্যানার্জি। মধ্য এশিয়া থেকে আসা ক্লাব নেপালের নিউ রোড টিম, বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্র, মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার মতো একাধিক বিদেশি দলকে হারিয়ে কোকাকোলা ট্রফি জিতে নেয় ইস্ট বেঙ্গল। এরপর 1987 সালে চিমা ওকুরির ইস্ট বেঙ্গল দলে যোগ দেওয়ার সাথে সাথে শুরু হয় ক্লাবের স্বর্ণযুগ। কৃষাণু, বিকাশ ও চিমার জুটি বিপক্ষ দলের রক্ষণভাগকে তছনছ করে দিতে থাকে ম্যাচের পর ম্যাচে। লিগে 26টি গোল করা চিমা বেশিরভাগ গোলই করেছিলেন কৃষাণুর অনবদ্য সব পাস থেকে। 1987 থেকে 1990 সালের মধ্যে এই ত্রয়ীর অনবদ্য পারফরম্যান্সে ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ জেতায় হ্যাট্রিক করেছিল। 1990 সালে কৃষাণুদের খেলার জাদুতে ইস্ট বেঙ্গল ট্রেবল অর্থাৎ ডুরান্ড কাপ, রোভার্স কাপ এবং আইএফএ শিল্ড জিতেছিল। 1987 সালে হাড়ে গুরুতর একটি চোট পাওয়ার ফলে কৃষাণুকে 1988 মরশুমের বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছিল। 1989 সালে ইস্ট বেঙ্গল ক্লাবের অধিনায়কত্বের ভার নিয়েছিলেন তিনি। এরপর ইস্ট বেঙ্গলের কোচ হয়ে আসেন সঈদ নাইমুদ্দিন। কৃষাণুর প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন কোচ নাইমুদ্দিন। তিনি কৃষাণুর ওজনের প্রশিক্ষণ এবং সাঁতারের দিকে বিশেষভাবে জোর দিলেন। ফলত কৃষাণুর ফিটনেসের দারুণ উন্নতি হয়েছিল সেই সময়। সেই যুগের সবচেয়ে নামকরা ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য কৃষাণুকে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বলে চিহ্নিত করেছিলেন। সুব্রত ভট্টাচার্য 1987 সালের এয়ারলাইন্স কাপের ফাইনালে কৃষাণুকে বিশেষভাবে মার্ক করে খেলার কথা বলেন, যদিও কৃষাণুকে শেষ পর্যন্ত আটকানো যায়নি। সে কথাও বলেন অকপটে। 7 বছর ধরে ইস্ট বেঙ্গলে খেলেছিলেন কৃষাণু। 1992 সালে পুনরায় মোহনবাগান ক্লাবে ফিরে যান তিনি। চিমা ওকোরিও সে সময় মোহনবাগানে খেলছেন। চিমার সঙ্গে জুটি বেঁধে আবার আগুন ঝরানো খেলা শুরু করেন মোহনবাগানে। মোহনবাগান সেই মরশুমে ফেডারেশন কাপ শিরোপা জেতে। 1994 সালে পুনরায় ইস্ট বেঙ্গলে ফিরে আসেন কৃষাণু। 1995 সালে কৃষাণু বিকাশ জুটি তাদের নিয়োগকর্তা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ফুটবল দলের হয়ে খেলতে বাধ্য হয়েছিলেন। 1997 সালে অবসর গ্রহণ করা পর্যন্ত সেই দলের হয়েই খেলেছিলেন কৃষাণু। সামগ্রিকভাবে ইস্ট বেঙ্গলের হয়ে 41টি এবং মোহনবাগানের হয়ে 33টি গোল করেছিলেন তিনি। এছাড়াও অসংখ্য পাস বাড়িয়েছেন যা দলকে গোল এনে দিয়েছিল। কৃষাণুকে নিজেদের ক্লাবে স্বাক্ষর করানোর জন্য ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন। তাঁকে দলে সই করানোর জন্য ইস্ট বেঙ্গলের কর্মকর্তা জীবন চক্রবর্তী কৃষাণুর বাড়িতে গিয়ে বারান্দা পর্যন্ত ঝাঁট দিতে শুরু করেছিলেন। উল্লেখ্য যে কৃষাণুর মা সাধারণত ছেলের ট্রান্সফার বিষয়ক সিদ্ধান্ত নিতেন, কথাবার্তা বলতেন। জীবন চক্রবর্তীর এহেন আচরণ দেখে কৃষাণুর মা অত্যন্ত বিব্রত বোধ করে ছেলেকে ডাকেন। সেই সময় ট্রান্সফারের অর্থের পাশাপাশি তাদের এক আত্মীয়কে চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন জীবন চক্রবর্তী। কৃষাণু, বিকাশ, চিমা 90-এর দশকের গোড়ার দিকে মোহনবাগানের জন্য আতঙ্কের বিষয় হয়ে উঠেছিলেন। 1990 সালে মোহনবাগানের পক্ষ থেকে টুটু বসু, অঞ্জন মিত্র এবং বলরাম ঘোষ, কৃষাণু, বিকাশ, চিমা তিনজনকেই মোহনবাগানে সই করানোর সিদ্ধান্ত নেন। বলরাম কৃষাণুর সাথে গোপনে যোগাযোগ স্থাপনের জন্য প্রথমে মানস চক্রবর্তীর সাথে যোগাযোগ করেন। মানস চক্রবর্তীকে তখন কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটে টুটু বসুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে টুটু বসু প্রাথমিক কথাবার্তা বলেন। ইস্ট বেঙ্গল যখন মোহনবাগানের পরিকল্পনা সম্পর্কে অবগত হয়, তখন কৃষাণুকে গোপনে চেন্নাইতে পাঠিয়ে দেয় তারা এই ট্রান্সফার আটকানোর জন্য। অঞ্জন মিত্রও চেন্নাই চলে যান, কিন্তু পিছনে যান ইস্ট বেঙ্গলের এক কর্মকর্তা সুপ্রকাশ গড়গড়ি। গভীর রাতে কৃষাণুকে অঞ্জন মিত্রের হোটেলে নিয়ে আসা হয়। কৃষাণুকে সই করানোর আগেই গড়গড়ি ঘরে ঢুকে পড়েন। তিনি অঞ্জন মিত্রের কাছ থেকে কয়েক মিনিট চেয়ে নেন কৃষাণুর সাথে কথা বলার জন্য।
অঞ্জন মিত্র অনুমতিও দেন। গড়গড়ি কৃষাণুকে বোঝান মোহনবাগানে যোগ দিলে তাঁর খ্যাতি প্রতিপত্তি সবই ক্ষতিগ্রস্ত হতে পারে। কোমল হৃদয় কৃষাণু গড়গড়ির কথা শুনে সেবার ইস্টবেঙ্গলেই সই করেন। আন্তর্জাতিক ফুটবলেও কৃষাণুর অবদান অনস্বীকার্য। 1984 সালের 22শে জুন গ্রেট ওয়ার্ল্ড কাপে চীনের বিরুদ্ধে ভারতের হয়ে কৃষাণুর আন্তর্জাতিক অভিষেক অসাধারণ ছিল। কৃষাণু দে 30টি লিস্ট এ ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং 1986 সালে মালয়েশিয়ার থাইল্যান্ডের বিরুদ্ধে মারডেকা টুর্নামেন্টে হ্যাটট্রিক সহ 7টি গোল করেছিলেন। তিনি ভারতীয় দলের সদস্য হিসাবে এশিয়ান গেমস, মারডেকা কাপ, প্রাক অলিম্পিক, সাফ গেমস এবং এশিয়ান কাপে অংশ নিয়েছিলেন। 1982 সালে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। 1997 সালে অবসর নেয়ার পর কৃষাণু কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিতে কোচিং করান তিনি। পরে তিনি 2000 সাল নাগাদ কালীঘাট ক্লাবের পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। একটি অপেশাদার ম্যাচ চলাকালীন তিনি গুরুতর আহত হন। তাঁর শরীরে সংক্রমণ শুরু হলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অস্ত্রোপচারের সময় তিনি পালমোনারি এম্বলিজমের শিকার হন, যার ফলে তাঁর শরীরের নিম্নার্ধে রক্ত জমাট বাঁধে এবং তা তাঁর ফুসফুসকেও ক্ষতিগ্রস্ত করে দেয়। ধীরে ধীরে অনেকগুলি অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং 24 ঘন্টা প্রাণপণ লড়াইয়ের পর 2003 সালের 20শে মার্চ মাত্র 41 বছর বয়সে কিংবদন্তি ফুটবলার কৃষাণু দের মৃত্যু হয়। 2020 সাল থেকে আইএফএ শিল্ড প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কৃষাণু দের নামে রাখা হয়েছে। 2023 সালে ইস্টবেঙ্গল ক্লাবের একটি লাউঞ্জের নাম তার নামে রাখা হয়েছে। 2019 সালে ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ কৃষাণুদের জীবনের ওপর একটি ওয়েব সিরিজ কৃষাণু মুক্তি পেয়েছে। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি ভক্তদের দেয়া ভারতের মারাদোনা তকমা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।